সাভারের চামড়া শিল্পনগরীতে এখনো শেষ হয়নি বর্জ্য শোধনাগার নির্মাণ কাজ। ৭৫% কাজ সমাপ্তির দাবি মন্ত্রীর, বাস্তবতা ভিন্ন বলছেন ব্যবসায়ীরা। ঈদ সামনে রেখে গবাদি পশু মোটাতাজাকরণে সক্রিয় অসাধু ব্যবসায়ীরা। মানবদেহের জন্য ক্ষতিকর এসব মাংস হতে পারে মৃত্যুর কারণ, জনসচেতনতা বাড়ানোর পরামর্শ। ধীরে ধীরে স্কুল ব্যাংকিং এ আগ্রহী হয়ে উঠছে বরিশালের ক্ষুদে শিক্ষার্থীরা। জমা হয়েছে প্রায় 11 কোটি টাকা, বাড়ছে আমানতকারীর সংখ্যাও। এবং আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। গড়ে উঠেছে 4 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ তাজু। দর্শক, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রতিবন্ধীদের ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন শেষে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময়ের বাণিজ্যের শুরুতে আমরা চলে যাচ্ছি সেখানে। অবহেলা করবেন না। আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষের কাছে এটাই আমার আবেদন থাকবে যে প্রতিবন্ধী হলে তাদেরকে অবহেলা করবেন না, কারণ তারাও তাদের যোগ্যতার পরিচয় দিতে পারে যদি তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া যায়। এবং আমরা সেই সুযোগটা সৃষ্টি করে দিচ্ছি, আমরা চেষ্টা করছি। এবং আজকে প্রতিবন্ধী আমাদের যারা খেলোয়াড় আছে বিভিন্ন সেক্টরে, তাদের ট্রেনিং দেওয়া, শিক্ষা দেওয়া, তাদের জন্য আমরা আলাদা একাডেমি তৈরি করে দিচ্ছি এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি। দেশের অভ্যন্তরে শুধু না, আন্তর্জাতিক পর্যায়ে তারা আমাদের দেশের জন্য সম্মান নিয়ে আসছে এবং সম্মান নিয়ে আসতে পারবে, এই বিশ্বাস আমার আছে, আমি সেটা বিশ্বাস করি। এবং আমাদের এখানে ক্রীড়া জগতের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকেও আমি বলবো যে আমাদের বিশেষ করে এই প্রতিবন্ধী যারা, তাদের বিভিন্ন স্পোর্টস, খেলাধুলা, এই ক্ষেত্রে তারা যেন আরও অধিক সুযোগ পায়, সেই সুযোগটা সৃষ্টি করে দেবেন, সেটাই আমার আহ্বান। আজকে এই বৃষ্টির জন্য আমি জানি অনুষ্ঠানটা, আমাদের ইচ্ছা ছিল অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে করে দেওয়া, যেন এটা খুব দৃষ্টিনন্দন হয় এবং মানুষের কাছে যেন একটা আকর্ষণীয় হয়, সেইভাবে ব্যবস্থাও নেওয়া হয়েছিল। কিন্তু প্রকৃতির খেলার সাথে কেউ পারে না, মানুষ মাঝে মাঝে প্রকৃতির কাছে বড় অসহায় হয়ে পড়ে। যে এই যে মুষলধারে বৃষ্টি, যে কারণে হয়তো আমরা সেভাবে করতে পারলাম না। তবে এবারই শেষ না, ইনশাল্লাহ এই ধরনের আন্তর্জাতিক খেলাধুলার ব্যবস্থা আমরা ভবিষ্যতে আমাদের প্রতিবন্ধীদের জন্য আরও করব এবং আরও সুন্দরভাবে সেটা হবে। আমি সবাইকে এই জন্য আবারও ধন্যবাদ জানাই। ওকে, more than the game and the competition, it is the spirit and tremendous willpower of the participants that will be instilled in our memories forever. We are inspired by you, dear participants, and thank you very much for coming to Bangladesh. With these few words, I declare the tournament open. Thank you all, and I wish you all success. Thank you very much. Jai Bangla, Jai Bangabandhu. Honorable Prime Minister, we are truly grateful to you for sharing your time with us and making the inaugural ceremony a success. Thank you for being with us. দর্শক, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রতিবন্ধীদের ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন এবং সেই সঙ্গে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ঈদ সামনে রেখে অধিক মুনাফার আশায় নিষিদ্ধ ও মাত্রাতিরিক্ত ওষুধ খাইয়ে গবাদি পশু মোটাতাজা করে থাকেন অনেক অসাধু ব্যবসায়ী। অধিক তাপে রান্নার পরও নষ্ট হয় না মাংসে থেকে যাওয়া স্টেরয়েড, যা মানবদেহে প্রবেশ করে সৃষ্টি করে নানা রোগ ব্যাধি, এমনকি কিডনি বিকল হয়ে মৃত্যুও হতে পারে। অসুস্থ পশু শনাক্ত করা এবং নিষিদ্ধ ওষুধ প্রয়োগ বন্ধে সরকারি পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শেখ জায়েদের রিপোর্ট।
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঈদুল আজহায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সামর্থ্য অনুযায়ী সবারই চেষ্টা থাকে স্বাস্থ্যবান ও সুদর্শন দেখে পশু কেনার। আর এই আগ্রহকে পুঁজি করে মাত্রাতিরিক্ত ও নিষিদ্ধ ওষুধ খাইয়ে পশু মোটাতাজা করে থাকেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। রান্নার পরও নষ্ট হয় না পশুর মাংসে থাকা স্টেরয়েড জাতীয় ওষুধের কার্যকারিতা, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। স্টেরয়েড জাতীয় ওষুধগুলো রান্নার তাপে নষ্ট হয় না, ফলে এটি অবিকৃত থেকে মাংসের সাথে মানুষের শরীরে প্রবেশ করে। শরীরে প্রবেশ করলে যেটি হয়, মানুষের রক্তের চাপ বাড়িয়ে দেয়, ব্লাড সুগারকে বাড়িয়ে দেয়, হাড়গুলো ক্ষয়ে যায়, নরম হয়ে যায়, চামড়ার মধ্যে দাগ পড়ে, মুখে, পেটে, ঘাড়ে চর্বি জমা হয়, হরমোনের ভারসাম্যহীনতা তৈরি হয়। এর সামগ্রিক ফলাফল হচ্ছে একটি মানুষ চূড়ান্তভাবে অসুস্থ হয়ে যায়, যার ফলে মৃত্যুও আসতে পারে। পশুতে নিষিদ্ধ ওষুধ প্রয়োগ বন্ধ এবং হাটে অসুস্থ পশু শনাক্তে সরকারি তদারকি বাড়ানো জরুরি বলে মত এই পরিবেশবিদের। সরকার কিন্তু জানে কোন জায়গায় কি ফার্ম আছে, সেই সমস্ত ফার্মগুলোকে বা বাজারগুলোতে মনিটর করে প্রপারলি, যাতে করে এই মোটা তাজাকরণ যেগুলো জনস্বাস্থ্যের জন্য বা পরিবেশের জন্য ক্ষতিকারক, সেই ধরনের জিনিসগুলোকে যাতে ব্যবহার না করতে পারে। আর রাজধানীর পশুর হাটে অসুস্থ পশু বেচাকেনা বন্ধে মনিটরিং বাড়ানো হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এবারে নির্বাচিত প্রতিনিধি আছে মাননীয় মেয়র, প্রায় 73 জন আমাদের টোটাল কমিশনার আছে, মহিলা পুরুষ মিলিয়ে, তো তাদের মনিটরিং থাকবে। অন্যান্য বছর তো এবার মনিটরিংটা অবশ্যই আরো বেশি জোরদার হবে। কোরবানির পশুটি বিষমুক্ত এবং সুস্থ কিনা কেনার আগে তা পশু চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ও পরিবেশবিদরা। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর একটি কুরিয়ার সার্ভিস থেকে গরু মোটাতাজাকরণের বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে র‍্যাব ৩-এর সদস্যরা। র‍্যাব জানিয়েছে যশোর থেকে ঢাকায় ওই ওষুধগুলো পাঠানো হয়েছিল, কিন্তু বেশ কদিন পরও ওষুধগুলো কেউ নিতে না আসায় কুরিয়ার সার্ভিসটির পক্ষ থেকে র‍্যাবকে জানানো হলে গতকাল র‍্যাব গিয়ে এগুলো জব্দ করে। তাদের ধারণা, মূলত ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণের জন্য ওষুধগুলো ভারত থেকে চোরাই পথে আনা হয়। এসব ওষুধ ১৯৮২ সাল থেকেই বাংলাদেশে নিষিদ্ধ করা হয় বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। যিনি এটার গ্রাহক বা যিনি আসলে এটা নেবেন, তার নাম হচ্ছে গোপন বিশ্বাস। তিনি জননী মেডিকেল সেন্টারে একটা ওষুধের দোকানের মালিক। আমরা সেখানেও আমাদের ফোর্স পাঠিয়েছিলাম, সেই দোকানটি বন্ধ রয়েছে। আমরা দেখছি আসলে এই চক্রের সাথে কারা কারা জড়িত, যে এই চোরাচালান এবং এই ধরনের নিষিদ্ধ ওষুধ আমদানির সাথে কারা জড়িত এবং কারা নিয়ে আসছে, তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করছি। এবং এখানে দুটো মামলা হবে, একটি হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্টে এই স্মাগলিংয়ের অপরাধের কারণে একটি মামলা হবে, আরেকটি মামলা হবে ওষুধ আইন অনুযায়ী আরেকটি মামলা হবে। বারবার মেয়াদ বাড়লেও এখনো শেষ হয়নি সাভারের চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ কাজ। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর প্রক্রিয়া। সিইটিপি প্রস্তুত না হওয়ার কারণে ট্যানারি মালিকরাও কারখানার অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করতে দেখাচ্ছেন অনাগ্রহ। তবে সরকারের দাবি, এর মধ্যে ৭৫% কাজ শেষ হয়েছে সিইটিপির, যদিও প্রকল্পের বাস্তব চিত্র তা বলছে না। জুবায়ের ফয়সালের রিপোর্ট। পরিবেশ বান্ধব চামড়া শিল্পনগরী গড়ে তোলার উদ্দেশ্যেই সাভারের হেমায়েতপুরে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু এ সিদ্ধান্তের বাস্তবায়ন করতে গিয়ে বারবার হোঁচট খেয়েছে সরকারের সংশ্লিষ্ট দপ্তর। চলতি বছরের মার্চে বেঁধে দেয়া সময় শেষ হলেও পরিকল্পনা অনুযায়ী সিইটিপির 4টি মডিউলের মাত্র একটির দেয়াল তৈরি হয়েছে। অন্যগুলোর সিংহভাগ কাজই শেষ হতে লাগবে আরও দীর্ঘ সময়। বর্তমানে সেখানে চীনা প্রকৌশলীদের অনুপস্থিতিতেই রডের কাঠামো স্থাপন আর ওয়েল্ডিং এর কাজ করছেন বাংলাদেশি শ্রমিকরা। এদিকে বর্জ্য শোধনাগার নির্মাণ শেষ না হওয়ার সুযোগে শিল্প এলাকায় অবকাঠামো নির্মাণে মালিকপক্ষ কাজ করছেন অনেকটা ঢিমে তালে, যদিও তা মানতে নারাজ ট্যানারি মালিকরা। এক্ষেত্রে সম্পূর্ণ সিইটিপি শেষ হওয়ার সম্ভাব্য সময় নির্ধারণে সরকারের দূরদর্শিতার অভাবকেই দায়ী করছেন তারা। বর্জ্য শোধনাগার আপনার সঠিক সময় যেহেতু হয়নি, এই বছর হবে কিনা আমরা সন্দিহান, এবং এইটার গুণগত মান নিয়েও আমরা সন্দিহান। এটা আসলে অনেক বড় প্রজেক্ট, এটা কোনো আলটিমেটাম দিয়ে আসলে এটা হয় না। টোটাল যে প্রসেসটা আছে, ওই প্রসেসে এফেক্ট করে এটা কতদিন টিকবে সিইটিপিটা, এটা নিয়েও আমরা সন্দিহান। তবে সিইটিপি নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দাবি করেন রাজধানী সংলগ্ন নদী নালা দূষণ ও দখল রোধ কমিটির আহ্বায়ক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সেন্ট্রাল ইটিপি তৈরি
প্রায় 75% শেষ হয়েছে, বাকি সময় একটু প্রয়োজন হবে এবং যারা মালিক তারা এই তাদের যে স্থাপনা সেটাও নির্মাণ কাজ শুরু করেছে। এখন এটা শেষ হতে একটু সময় লাগছে, তো আমরা আশা করি আগামী বছরের মধ্যে হয়তো এটা হয়ে যাবে। 2012 সালে চীনা কোম্পানি JLEPCL কে দায়িত্ব দেওয়ার পর এখন পর্যন্ত 3 দফায় CETP নির্মাণের মেয়াদ শেষ হয়েছে। যদিও প্রকল্পটির অগ্রগতি আটকে আছে শুধুমাত্র কংক্রিটের ভিত্তি তৈরি আর দেয়াল ঢালাইয়ের মধ্যেই। কখনো দরপত্র জটিলতা, আবার কখনো ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্বলতা, নানা কারণে বারবার পিছিয়েছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার প্ল্যান্টের নির্মাণ কাজ। যদিও চলতি বছরের জুনেই CETPর সব কাজ শেষ হওয়ার আশ্বাস ছিল সরকারের তরফ থেকে, কিন্তু এখনও এর একটি মডিউলও শেষ না হওয়ায় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, হেমায়েতপুর, ঢাকা। দর্শক, আপনারা জানেন যে গতকালের মতো আজও ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ভোর থেকেই থেমে থেমে তীব্র বৃষ্টির ফলে সাধারণ মানুষের কর্মস্থলে যেতে ভোগান্তিতে পড়তে হয় এবং জলাবদ্ধতা দূর না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ও সড়কের পাশের দোকান হাঁটু পানিতে ডুবে যায়। এ সময় বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ায় রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, মগবাজার, গুলশান, তেজগাঁও, মিরপুর সহ বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 8 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বৃষ্টি হবে। ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। রাস্তাগুলো নির্মাণ না করার ফলে যেভাবে জলাবদ্ধতা, যেভাবে রাস্তায় একটা রিক্সা যেতে পারে, একটা বাস যেতে পারে, কিন্তু একটুখানি কাজ হলেই গর্তে ঢুকে পড়ে। আসলে যে প্ল্যানিং এর সমস্যা আছে, প্ল্যানিং সুষ্ঠুভাবে করতে পারলে আমার মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে। বৃষ্টির কারণে যানজট একটা হচ্ছে যে পরিমাণ যানবাহন আছে তার থেকে মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে, এই কারণে মূলত সংকটটা দেখা দিচ্ছে। আসলে তারপর যানবাহন বাড়াইতে হবে, সেদিকে আমাদের সবার দৃষ্টি দিতে হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি এলাকায় আছেন আমাদের সহকর্মী জাফর সাদিক। আমরা ওই এলাকার পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাফর, রাজু, আপনি যেমনটি বলছিলেন গতকাল থেকে কিন্তু ঢাকায় চরম বৃষ্টি হচ্ছে এবং আজকেও আমরা যেটা দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু থেমে থেমে ঢাকায় এক নাগারে বৃষ্টি চলছে এবং আমরা যেটা জেনেছি যে আবহাওয়া অফিসের সাথে কথা বলে ঢাকা এখন পর্যন্ত প্রায় 27 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টি কিন্তু চলছে। তো এই বৃষ্টির সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা সেটিও কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানী ধানমন্ডির 27 নম্বর এলাকায়। তো মিরপুর রোডের এই এলাকাটি খানিকক্ষণ আগে কিন্তু পানিতে একদম টইটুম্বর অবস্থায় ছিল এবং অনেকটা ক্যান্সারের উপর বিষ ফোড়ার মতো এই এলাকায় যদি দেখেছি যে ওয়াসার খোঁড়াখুড়ির কারণে রাস্তার বিভিন্ন জায়গায় খানাখন্দকে ধরা ছিল। তো সেই জায়গাগুলোতে আমরা দেখেছি যে নাগরিকদের ভোগান্তি, বিভিন্ন জায়গায় রিক্সা থেকে শুরু করে মোটরসাইকেল এবং বিভিন্ন প্রাইভেট গাড়িগুলো সেগুলো আসলে ফেসে যাচ্ছিল এবং সেগুলো তো দুর্ঘটনা ঘটছিল। তো রাজু, আমরা 10টা বাজে আপনাদেরকে সংবাদ পরিবেশনের পরপরই দেখেছি সিটি কর্পোরেশন এবং ওয়াসার লোকজন হঠাৎ করে তৎপর হয়ে ওঠে এবং এখানকার যে সুয়ারেজ যে লাইনগুলো ছিল সেই সুয়ারেজের ম্যানহোলের ঢাকনাগুলো তারা খুলে দেয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এক নাগারে কিন্তু ঢাকনাগুলো খুলে দেওয়া হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু ঢাকনাগুলো খুলে দেওয়ার পর এখান থেকে পানিগুলো আস্তে আস্তে করে সরে যাচ্ছে। তো পানি এখন অনেকটাই কমে এসেছে এবং আমি যেটা বলেছিলাম আপনাদেরকে 10টা বাজে 10টার সংবাদে যে হাঁটু পানি ছিল সেটা এখন অনেকটাই নেমে এসেছে। তো এই কাজটি যদি তারা গত দুদিন ধরে করতেন এবং ওয়াসা এবং একই সাথে সিটি কর্পোরেশন যদি তৎপরতাটুকু আমাদের আগেই তারা শুরু করতেন তাহলে হয়তো এই ভোগান্তিটুকু নাগরিকদের পোহাতে হতো না। তো রাজু, আমরা এখানে এলাকাবাসীর সাথে কথা বলে এবং একই সাথে যারা কিনা অফিসগামী, স্কুলগামী বিভিন্ন নাগরিক আছেন তাদের সাথে কথা বলেছিলাম। কথা বলার পর তারা যেটি বলেছিলেন যে নগরীর যে সিটি কর্পোরেশনগুলো আছে, 2 সিটি কর্পোরেশনের মেয়ররা তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী তাদের যে কার্যক্রম সেটি আসলে তারা চোখে দেখছেন না এবং সেই কার্যক্রম যদি তারা আসলে করতেন তাহলে হয়তো তাদের এই ভোগান্তির মুখে পড়তে হতো না। এবং একই সাথে ওয়াসার এই খোঁড়াখুড়ি নিয়েও কিন্তু তাদের কথাবার্তা অনেকটাই ছিল। তো সবকিছু মিলিয়ে রাজু এখন পর্যন্ত যে অবস্থা চলছে আসলে নাগরিকদের যে ভোগান্তি সেই ভোগান্তি অনেকটাই মাত্রা ছাড়িয়েছে এবং নাগরিকদের যে রাগ ক্ষোভ সেটিও কিন্তু আসলে মাত্রা ছাড়িয়েছে এবং মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে সেই ভোগান্তির অনেকটাই কিন্তু তারা আমাদের সামনে তুলে ধরেছেন। রাজু, দর্শক, রাজধানীর ধানমন্ডি এলাকার বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাফর সাদিক। দর্শক, এবারে জানবো দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানির খবর। এই মুহূর্তে বন্দর এলাকায় আছেন আমাদের সহকর্মী হাজরা শিউলি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি, কি খবর আছে আপনার কাছে আজ?
রাজু, আপনি জানেন যে গত রমজানের ঈদের পর থেকেই এবং চট্টগ্রাম বন্দরে যে কন্টেনার জট দেখা দিয়েছিল সেই জট পরিস্থিতির এখনো পুরোপুরি উন্নতি হয়নি। বিশেষ করে খালি কন্টেনার যে জট সেটা কিন্তু কিছুদিন আগে মারাত্মক আঘাত ধারণ করেছিল, তবে বিশেষ কিছু পদক্ষেপের কারণে এখন খালি কন্টেনার জট কিছুটা কমেছে। তবে বন্দরে যে খালি কন্টেনার রাখার যে ধারণ ক্ষমতা তার চেয়েও এখন প্রায় 1,500 টিউসি বেশি কন্টেনার রয়েছে এবং এছাড়া বন্দরের টোটাল মোট কন্টেনার ধারণ ক্ষমতার চেয়ে এখনও বন্দরে কন্টেনার কিছুটা কম থাকলেও অপারেশনাল কার্যক্রমের জন্য এবং যন্ত্রপাতিগুলো মুভমেন্টের জন্য কিছু জায়গার প্রয়োজন হয় এবং সেই তুলনায় কিন্তু এখনও বন্দরের সার্বিক কার্যক্রমের যে গতিশীলতা সেটা বলা যায় এখনও মানে পরিস্থিতি তেমন একটা উন্নতি হয়নি। এর সাথে যেমন বন্দরের ইকুইপমেন্ট সমস্যা রয়েছে এবং চট্টগ্রাম কাস্টমস হাউসে অ্যাসাকুডা ওয়ার্ল্ডের সার্ভারের কারণেও অনেক সময় আমদানিকারকরা সময় মতো পণ্য ডেলিভারি নিতে পারছেন না। পাশাপাশি যে বেসরকারি অবডকগুলো যেগুলিতে প্রায় 29টির মতো আমদানি পণ্য বন্দর থেকে সেখানে আমদানি পণ্যগুলো সেখানে খালাস করা হয়। আইসিডিগুলোতেও কিন্তু এখন আমদানি পণ্যের ব্যাপক চাপ এবং প্রত্যেকটা আইসিডি জায়গার সংকট রয়েছে। আইসিডিগুলো তো সময় মতো খালি করে যেতে পারছে না। তারপরেও বন্দর কর্তৃপক্ষ এই সমস্যাগুলো উত্তরণের জন্য এবং শিপিং এজেন্টদের সাথে এবং বন্দর ব্যবহারকারীদের সাথে বৈঠক করে বেশ কিছু পদক্ষেপ নেয়। এর মধ্যে যেমন বন্দরে জাহাজের গড় অবস্থানকাল সময় বাড়ানো হয়েছে এবং খালি কন্টেনার যেন দ্রুত নিয়ে যেতে পারে সে কারণে 4টি বিশেষ জাহাজের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় 2,500 থেকে 3,000 টিউএসএ খালি কন্টেনার বিভিন্ন শিপিং কোম্পানি তাদের জাহাজে করে বিভিন্ন বন্দরে নিয়ে যাচ্ছে। তো কিছুটা উন্নতি হলেও এখনও ব্যবহারকারীরা যেটা বলছেন যে আরেকদিকে চট্টগ্রাম কাস্টমস হাউসের যে স্ক্যানিংয়ের প্রবলেমের কারণেও অনেক সময় ট্রাকগুলো পণ্যর শুল্কায়ন কাজ বিঘ্নিত হচ্ছে এবং অ্যাসাকুডা ওয়ার্ল্ডের সার্ভার সমস্যার কারণেও শুল্কায়ন কাজ বিঘ্নিত হওয়ার কারণেও বন্দর থেকে সময় মতো পণ্য ডেলিভারি নেওয়া যাচ্ছে না। তো আজকে এখন কিন্তু ওয়েদার বলা যায় মোটামুটি ভালো আছে এবং বহির্নোঙর এবং বন্দরের জেটিতেও মোটামুটি স্বাভাবিকভাবে কাজ চলছে। তবে এখানে সবচেয়ে বড় যে সমস্যাগুলোর কথা আমি বললাম যে ইকুইপমেন্ট সমস্যা, চট্টগ্রাম কাস্টমস হাউসের অ্যাসাকুডা ওয়ার্ল্ডের সার্ভারে মাঝে মাঝে বিভ্রাট ঘটছে এবং স্ক্যানিং সমস্যা, সব কিছু মিলিয়ে বন্দরের এবং বন্দর ব্যবহারকারী বিষয়ে জানিয়েছেন যে গত 2-3 মাসে বন্দরের আমদানি পরিমাণ অনেক বেশি বেড়েছে এবং বন্দরের প্রবৃদ্ধি প্রায় 14% বেশি। সেই তুলনায় বন্দরের ইকুইপমেন্ট বাড়েনি এবং অন্যান্য যে ইয়ার্ডও জেটিও বাড়েনি এবং সবগুলো জেটি জাহাজ রয়েছে। সে কারণে জাহাজগুলো আগে যেভাবে 2 থেকে 3 দিনের মধ্যে জেটিতে ভিড়তে পারতো এবং জেটি ছেড়ে যেতে পারতো সেই পরিস্থিতি এখনো পুরোপুরি উন্নতি হয়নি। রাজু, এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দরের সার্বিক তথ্য। দর্শক, আমাদের সহকর্মী হাজিরা শিবলি তিনি চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি পরিস্থিতির খবরাখবর আমাদের জানাচ্ছিলেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে ঘিরে গড়ে উঠেছে 4 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। দেশি বিদেশি পর্যটকদের সেবায় রয়েছে আন্তর্জাতিক মানের আবাসিক সুযোগ সুবিধা ও পরিবেশ। হোটেল মালিকরা বলছেন কক্সবাজার আন্তর্জাতিক মানের একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 120 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার। স্বচ্ছ নীল জলরাশি ও ঢেউতে বিমুগ্ধ হতে কক্সবাজারে ছুটে আসেন দেশি বিদেশি হাজার হাজার পর্যটক। একই সঙ্গে পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের নগরীতে পর্যটকদের সেবায় রয়েছে কয়েকশো হোটেল, মোটেল ও রিসোর্ট, যার মধ্যে রয়েছে বিলাসবহুল বিশ্বমানের তারকা হোটেলও, যেখানে কেবল দেশি পর্যটক নয় বিদেশি পর্যটকদের জন্যও রয়েছে আন্তর্জাতিক মানের আধুনিক সেবা। আমাদের হোটেলটা ইন্টারন্যাশনাল মানের 5 স্টার হোটেল, তো এখানে সব ধরনের সুবিধাই আছে 5 স্টারে। কক্সবাজারের মধ্যে সবচেয়ে বড় বলরুম রয়েছে, যেখানে 2,500 থেকে 3,000 লোক একসাথে বসে বিভিন্ন কনফারেন্স করতে পারে, তারপরে কালচারাল প্রোগ্রাম করতে পারে। পর্যটকদের জন্য খাবার পরিবেশও উন্নত। দেশি খাবারের পাশাপাশি এখানে রয়েছে বিদেশি সব খাবারও। 5 স্টার স্ট্যান্ডার্ডে যে ধরনের ফুড থাকা দরকার সেই ধরনের সব ধরনের ফুড আমাদের আছে। এখানে লাইভ কুকিং আছে, যেখানে আমাদের লাইভ গেস্ট অর্ডার করে, আমরা ওই অর্ডার অনুযায়ী গেস্টকে সাপ্লাই করি। কক্সবাজারের হোটেলগুলোতে উন্নত পরিবেশ ও মূল্য সাশ্রয় হওয়ার কথা স্বীকার করেন পর্যটকরাও। কক্সবাজার যে আবাসিক হোটেলগুলো আছে আপনার দেখেন রেডিসন, তারপর ওশান প্যারাডাইস, তারপর বিভিন্ন রকম হোটেল আছে, তারপর এগুলো হচ্ছে আপনার দেখা যায় আপনার দেশের বাইরের সাথে তুলনা করতে পারবেন। এখানে আসলে অনেক সুযোগ সুবিধা আছে। মোটামুটি রুমের যে প্রাইসগুলো সেগুলো খুব রিজনেবল, সবাই
মানে থাকতে পারবে, মধ্যবিত্ত থেকে শুরু করে মানে হাই ক্লাস পর্যন্ত। এদিকে হোটেল মালিক সমিতির এই নেতার দাবি, কক্সবাজার একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। এখানে 5 তারকা মানের 4 তারকা মানের হোটেলও রয়েছে এবং আরো কিছু হোটেল মোটেল অলরেডি তৈরি হওয়ার পথে, যেগুলো তৈরি হলে কিন্তু কক্সবাজার একটি আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। দেশি বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজারে নির্মিত হয়েছে 4 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট, যার মধ্যে তারকা মানের হোটেল রয়েছে 1/2 শতাধিক। সময় সংবাদ, কক্সবাজার। দেশে এখনো পর্যটন সংস্কৃতি গড়ে ওঠেনি উল্লেখ করে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আন্তর্জাতিক বুদ্ধিস্ট হেরিটেজ সার্কিট ট্যুরিজম হাইওয়েতে বাংলাদেশের সংযুক্তির লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মঙ্গলবার রাজধানীর সিরডাপে দেশের বৌদ্ধ স্থাপনায় টেকসই পর্যটন বিকাশে করণীয় শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় মন্ত্রী এই আহ্বান জানান। দেশের বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্যগুলোকে পর্যটন পণ্য হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে আগামী 27-28 অক্টোবর ঢাকাতে 2 দিনের এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে বলেও জানান তিনি। কর্মশালায় সরকারি বেসরকারি পর্যায়ে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় দেশের পর্যটন শিল্পের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়। 4,597 কোটি 36 লাখ টাকা ব্যয়ে তৃতীয় ধাপে সায়দাবাদ পানি শোধনাগার নির্মাণ করবে সরকার। এর মধ্যে 3,500 কোটি টাকা যোগান আসবে প্রকল্প সাহায্য থেকে, বাকিটা দেবে সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরে অনুমোদিত প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের জানান পরিকল্পনা মন্ত্রী। সভায় 7,215 কোটি 36 লাখ টাকা ব্যয়ে 7টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে কর্ণফুলী পানি সরবরাহ, মেঘনা গোমতী সেতুর রক্ষণাবেক্ষণ প্রকল্প সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও বগুড়ার সারিয়াকান্দিতে বাঁধ নির্মাণ প্রকল্প। সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প, এটা 3rd ফেজ। এটার জিওবির অর্থ হচ্ছে 1,513 কোটি টাকা, প্রকল্প সাহায্য 3,053 কোটি টাকা, আর সংস্থার নিজস্ব অর্থায়ন 30 কোটি টাকা। কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প, এটা চট্টগ্রাম সমস্ত চট্টগ্রাম যে মহানগর এলাকা আছে সেই এলাকার মানুষের জন্য। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ এবং নর্দমা ড্রেনেজ সিস্টেম ইমপ্রুভমেন্টের জন্য 200 কোটি টাকা আমরা ব্যয় বরাদ্দ দিয়ে একটি প্রকল্প দিয়েছি তাদেরকে। স্কুল ব্যাংকিং এ ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠছে বরিশালের ক্ষুদে শিক্ষার্থীরা। ইতিমধ্যে ক্ষুদ্র আমানতকারীরা জমিয়েছে প্রায় 11 কোটি টাকা। বাড়ছে আমানতের পরিমাণ ও আমানতকারীর সংখ্যাও। আমিনুল ইসলামের ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। 2010 সালে বাংলাদেশ ব্যাংক স্কুল ব্যাংকিং নীতিমালা প্রণয়ন করে। সেই থেকে তফসিলি ব্যাংকগুলো এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাত্র 100 টাকা দিয়ে 6 থেকে 18 বছরের কম বয়স্ক শিক্ষার্থীরা ব্যাংক হিসাব খুলতে পারছে। শিশু সময় থেকে ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পেরে খুশি বরিশালের ক্ষুদে আমানতকারীরা। ক্লাস 8 থেকে স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু করেছি। টিফিন থেকে কিছু টাকা জমিয়ে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছি। ভবিষ্যতে কিছু একসাথে বেশি অ্যামাউন্ট জমবে আর আমার জমানোর মনোভাবটা বৃদ্ধি পাবে। আমার প্রায় 2,000 টাকা সঞ্চয় হয়েছে এবং আমি এটা করতে খুবই ভালোবাসি। একটা পরীক্ষার জন্য বাবার কাছে টাকা নেই, তাৎক্ষণিক টাকা নেই, ওইখান থেকে আমার ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি টাকাটা উঠে দিতে পারতেছি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানালেন, বরিশালে দিন দিন স্কুল ব্যাংকিং কার্যক্রম বাড়ছে। বিনিয়োগ বৃদ্ধি করার উদ্দেশ্যেই আমাদের এই কার্যক্রম। বাংলাদেশ ব্যাংক মূলত বরিশাল শাখা মনিটরিং কার্যক্রমের মধ্য দিয়ে ব্যাংকগুলা বিভিন্ন স্কুলে যে সরাসরি তারা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই স্কুল ব্যাংকিং হিসাব খুলছে। সঞ্চয়টা হবে, সেই সঞ্চিত অর্থ তারা পরবর্তীতে উচ্চস্তর শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবে এবং তারা নিজস্ব একটা সঞ্চয় থেকে তারা একটা স্বপ্ন দেখতে শিখবে। বরিশালে স্কুল ব্যাংকিং এ আমানতকারীর সংখ্যা 35,000, আমানতের পরিমাণ 11 কোটি টাকা। শিশুদের মাঝে সঞ্চয় মনোভাব গড়ে তোলার জন্য শুরু হয়েছিল স্কুল ব্যাংকিং কার্যক্রম। বরিশাল অঞ্চলে 39টি ব্যাংকের 604টি শাখা কাজ করছে। সবগুলো শাখা এ ব্যাপারে সমানভাবে সক্রিয় হলে আমানত ও আমানতকারীদের সংখ্যা আরও বাড়বে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। আমদানি বেড়ে যাওয়ায় হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে আবারও কমেছে পেঁয়াজের দাম। গত 7 দিনের ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজের দাম কমেছে 25 টাকা, আর একদিনের ব্যবধানে কেজি প্রতি দাম কমেছে 14 থেকে 15 টাকা।
বন্দরের ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় পেঁয়াজের আমদানি বেশি হওয়ায় দাম কমেছে। এতে ক্রেতারা খুশি হলেও লোকসানে পড়েছেন খুচরা বিক্রেতারা। এদিকে হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে চলতি সপ্তাহের 4 দিনে আমদানি হয়েছে 1350 মেট্রিক টন পেঁয়াজ। গতকাল বিক্রি করছি 55, আজকে বিক্রি করছি প্রতি কেজি 40 টাকা। পেঁয়াজ আমদানি বেশি হচ্ছে, আমরা কম দামে কিনতেছি, কম দামে বিক্রি করতেছি। পেঁয়াজের দাম কমাতে পেঁয়াজের বিক্রি বেড়ে গেছে, আগে বেচতাম 7 বস্তা, এখন 10 বস্তা 15 বস্তা বিক্রি হচ্ছে। 15-16 টাকা কেজি প্রতি কম, আমাদের গরিবের জন্য এই কম হওয়াতে ভালো। চাহিদার তুলনায় পর্যাপ্ত পেঁয়াজ আমদানির কারণে পেঁয়াজের দাম 12 থেকে 14 টাকা কেজি কমে গেছে এবং পেঁয়াজের বাজার স্বাভাবিক রয়েছে। দর্শক, পেঁয়াজের আমদানি পরিস্থিতি সম্পর্কে জানতে এই মুহূর্তে টেলিফোনে কথা বলছি আমাদের হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের সঙ্গে। শফিক, আমরা ব্যবসায়ীদের বক্তব্য শুনলাম যে আমদানি সেটি হচ্ছে বেড়েছে। এই আমদানি বাড়ার পেছনে কি কারণ, আর ভারত কি রপ্তানি মূল্য কমিয়েছে? ধন্যবাদ রাজু। যেমনটা আপনি বলছিলেন যে 7 দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম প্রায় আপনার 20 থেকে 25 টাকা কমেছে, একদিনের ব্যবধানে কমেছে 14 থেকে 15 টাকা। ঠিক রাজু, আজকের বাজারটা যদি আপনাকে বলতে চাই, প্রতি কেজি পেঁয়াজ আজকেও ঠিক 40-41 টাকা বিক্রি হচ্ছে। তো আসলে আমি আমদানিকারদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে আপনারা কত ডলারে পেঁয়াজ আমদানি করছেন। তারা আমাদের যেটা জানিয়েছেন $705 তাদেরকে আমদানি করতে হচ্ছে। আসলে এই পেঁয়াজের দামটা আসলে কম কেন? তিনি আমাকে যে কথাটা বললেন, প্রতি বছর ঈদ এবং রোজার আগে বাজার অস্থির হয়ে উঠে এই পেঁয়াজকে কেন্দ্র করে। আর বিশেষ করে বিভিন্ন দেশ থেকে, ভারত সহ বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে প্রচুর পরিমাণ পেঁয়াজ ঢুকছে, যে কারণে হিলিস্থল বন্দরে দেখা দিয়েছে পেঁয়াজ ক্রেতার সংকট, যে কারণে তারা পেঁয়াজ মজুত করতে পারছেন না, এই জন্য দামটা কমছে। তিনি আমাকে হিলিস্থল বন্দরের কাঁচামাল আমদানিকারক নাজমুল চৌধুরী আমাকে যেটা জানিয়েছেন যে ভারতের ওপারে প্রায় শতাধিক পণ্যবাহী ট্রাক, যারা পেঁয়াজ বোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে, বাংলাদেশে ঢোকার অপেক্ষা দাঁড়িয়ে আছে, হয়তো বা পেঁয়াজ বোঝা আরো কমতে পারে। তো রাজু, আর একটা বিষয় আপনাকে বলতে চাই যে এই যে 10 দিনে হিলিস্থল বন্দর দিয়ে প্রায় 850 মেট্রিক টন পেঁয়াজ ঢুকেছে এবং পেঁয়াজ বিক্রির অপেক্ষায় এখনো শত শত মেট্রিক টন। শফিক, আপনি আমাদের জানান যে ভারত তাদের রপ্তানি মূল্য কমিয়েছে কিনা? জি না রাজু, এখন বর্তমানে আগে যাচ্ছিল 430, বর্তমানে $705 তাদেরকে মাল ঢোকা হচ্ছে রাজু। তারা কোনো এলসি ভ্যালু কমায়নি রাজু। আচ্ছা, সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে তো আপনি কথা বলেছেন, তো দেশের বাজারে কি দাম আরো কমার সম্ভাবনা রয়েছে? তারা কি বলছেন? জি, আমাকে আমদানিকারকরা যেটা আমাকে জানিয়েছেন, যেহেতু বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসছে, প্রচুর পরিমাণ পেঁয়াজ মজুত রয়েছে এবং ভারত থেকে পেঁয়াজ ঢুকছে, সেক্ষেত্রে কোনো দাম বাড়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। তো আর একটা দিনে আশঙ্কা করেছেন তারা $705 পেঁয়াজ আমদানি করার পর তাদেরকে অনেক লস তাদের গুনতে হচ্ছে। আর এই লসের কারণে আর একটা বিষয় হচ্ছে রাজু, খুচরা বিক্রেতারা পড়েছে এই যে দর পতনের কারণে রাজু। এই ছিল সর্বশেষ হিলিস্থল বন্দরের আমার কাছে খবর রাজু। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের হিলি প্রতিনিধি শফিকুল ইসলামের সঙ্গে। তিনি পেঁয়াজের বর্তমান বাজার দর নিয়ে তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন। জ্বালানি সংকটের কারণেই দেশের শিল্পায়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে বিসিআইসি ভবনে মধ্যম আয়ের দেশে পৌঁছতে শিল্পায়নের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় গ্যাসের উপর নির্ভরশীলতা কমিয়ে বিদ্যুতের মাধ্যমে দেশের শিল্প খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে গ্যাসের উপর চাপ কমাতে জ্বালানি তেলের দামের সমন্বয় করার পরামর্শ দেন ব্যবসায়ীরা। এছাড়া সরকারের বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ারও দাবি জানান ব্যবসায়ী নেতারা। এনার্জিটার জন্যই আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের দিকে যেতে পারছি না। 24,000 মেগাওয়াট বিদ্যুৎ বোধ আমরা আরো কয়েক বছরের মধ্যে উৎপাদন করতে পারবো। তবে গ্যাস হবে না এটা আমরা নিশ্চিত। গ্যাস নিয়ে চিন্তা ভাবনা আমাদের বাদ দিতে হবে। আর এলএনজি অনেকবারই এক থেকে পাস হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রক্রিয়া দেখি না, কারা আসবে কোথায় আসবে কিছুই কোনো ঠিক নাই। সুতরাং আমাদের বিদ্যুতের উপরে মূলত বেস করে আগাইতে হবে। দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে বাংলাদেশ ব্যাংকের 200 কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল থেকে 5% সুদে ঋণ দেবে সরকারি বেসরকারি 13টি বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের সাথে এসব প্রতিষ্ঠানের এ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় প্রান্তিক খামারি ও উদ্যোক্তারা এসব ব্যাংক ও প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারবেন। দেশের পুষ্টির চাহিদা পূরণে সক্ষমতা অর্জনের অংশ হিসেবে প্রতিটি গ্রামে খামার প্রতিষ্ঠাই এই ঋণদান কর্মসূচির লক্ষ্য বলে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এই স্কিমের আওতায় এসব প্রতিষ্ঠানকে 5% হারে পুনঃ অর্থায়ন সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক এবং সরকার 5% সুদ ভর্তুকি দেবে।
টেকনোলজির অনেক পরিবর্তন এসেছে। এখন কিন্তু আগের চেয়ে গাভীর দুধ প্রোডাক্টিভিটি অনেক বেড়েছে। আমাদের কৃষক পর্যায়ে এখন সেই টেকনোলজিগুলো মানুষ গ্রহণ করছে এবং এক্সটেনশন কর্মীরাও বেশ তৎপর আমাদের সরকারের। সুতরাং এটি আসলে এটা ইটস এ পারফেক্ট কেস অফ মনিটারি ফিসক্যাল পলিসি কোঅর্ডিনেশন। অনুরোধ করব যখন আপনারা টাকাটা দেবেন যতটা সম্ভব প্রকৃত কৃষক যেন পায়, আর সম্ভব হলে নারীর কৃষকদের একটু বেশি করে দিবেন। আমার মনে হয় যে তাতে তাদের সক্ষমতাও বাড়বে, একই সঙ্গে আদায়ও হবে ভালো, আরেকটা হবে কি যে কর্মসংস্থানের একটা সুযোগ হবে। দর্শক, রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন পরিকল্পনা মন্ত্রী আহ্বাব মুস্তফা কামাল। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সানবির রূপল। আমরা সে ব্যাপারে বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। রূপল, মাসেই পরিকল্পনা মন্ত্রণালয় থেকে একটি ব্রিফিং করা হয় সাংবাদিকদের উদ্দেশ্যে এবং এর মূল যে উদ্দেশ্যটা থাকে সেটি হচ্ছে মাসিক যে মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতির যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে অবগত করা। তো আজও কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয় সেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এবং গত মাসের যে মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতি কিছুটা বেড়েছিল। আপনারা জানেন যে ঈদের কারণে এবং ঈদের যে একটি প্রবাহ থাকে অর্থ লেনদেন এবং ভোগ্যপণ্যর যে চাহিদা থাকে তার উপর ভিত্তি করে গত মাসের যে জুলাই মাসের মূল্যস্ফীতি সেটি ছিল 6.36। তবে একটু আগে আমি পরিকল্পনা মন্ত্রণালয়ের এখনো যেহেতু ব্রিফিংটাই শুরু হয়নি, তাই পরিসংখ্যান ব্যুরোর যে কর্মকর্তা আছেন তার কাছে জানতে পেরেছি যে এই অগস্ট মাসের যে মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতিতে এখন হয়েছে 6.36 থেকে কমে দাঁড়িয়েছে 6.17। অর্থাৎ মূল্যস্ফীতি কিন্তু বেশ কমেছে এই অগস্ট মাসে। এবং তিনি আরও জানিয়েছেন যে খাদ্য মূল্যস্ফীতি যেটি ছিল সেই খাদ্য মূল্যস্ফীতিও কমেছে অন্যান্য যে মূল্যস্ফীতি সেটি। এবং এটি কিন্তু পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে এই মূল্যস্ফীতি হিসেবটি করা হয় এবং শহর এবং গ্রাম অঞ্চলের যে মূল্যস্ফীতি সেটিও আলাদা আলাদাভাবে হিসেব করা হয়। এবং শহর অঞ্চলের যে মূল্যস্ফীতি গত মাসে বেশ অনেকাংশে বেড়েছিল, সেটিও এখন কমেছে বলে তিনি আমাকে জানিয়েছেন। তো এখনো পরিকল্পনা মন্ত্রণালয়ের যে সংবাদ সম্মেলন সেটি এখনো শুরু হয়নি। পরিকল্পনা মন্ত্রী হয়তো কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন এবং তারপরে সেই পরিকল্পনা মন্ত্রণালয়ের যে সংবাদ সম্মেলনটি সেটি শুরু হবে। এবং এর শুধুমাত্র যে মূল্যস্ফীতির হিসেব নিকেশ এখন দিচ্ছেন এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের থেকে জানানো হয়েছে যে এর পরে যে ব্রিফিংগুলো করা হবে পরবর্তীতে আস্তে আস্তে তারা এটিকে বিভিন্ন প্রকল্প যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও জানানো শুরু করবেন। তো পরিকল্পনা মন্ত্রণালয়ের ব্রিফিংটা এখনো শুরু হয় না। তো এই ছিল এখনকার মতো যে তথ্য, সেই তথ্য। রাজু, সহকর্মী সানবির রূপল তিনি পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আমাদের জানাচ্ছিলেন যে পরিকল্পনা মন্ত্রী আহ্বাব মুস্তফা কামাল একটা ব্রিফ করবেন এবং সেটি বর্তমান এই আগস্ট মাসের যে মূল্যস্ফীতি সেগুলো নিয়ে ব্রিফ করবেন, তারই ব্যাপারে জানাচ্ছিলেন সহকর্মী সানবির রূপল। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। খেলাপি ঋণ আর মুদ্রানীতির পরিবর্তনের কারণে চলতি বছর মুনাফা কমেছে চীনের বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকে। সুদের হার কমানোর নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকগুলোর মুনাফা অর্জনেও। লোকসানের মুখে পড়েছে কোনো ব্যাংক। চলতি সপ্তাহের শুরুতে অর্ধবার্ষিকী রিপোর্ট প্রকাশ করেছে চীনের 12টি বাণিজ্যিক ব্যাংক। এর মধ্যে চীনের বৃহত্তম ব্যাংক কমার্শিয়াল ব্যাংক অফ চায়না এবং এগ্রিকালচারাল ব্যাংক অফ চায়নার মুনাফা হয়েছে 1%-রও কম। মন্দ ঋণের কারণে দেশটির পঞ্চম বৃহত্তম ব্যাংক অফ কমিউনিকেশনসের মুনাফা হয়েছে মাত্র 0.5%। একই অবস্থা চীনের অধিকাংশ রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকের। মন্দ ঋণ, মুদ্রানীতিতে পরিবর্তন আর সুদের হার কমানোয় চলতি বছরের প্রথমার্ধে এত কম মুনাফা হয়েছে ব্যাংকগুলোর যে লোকসানের দ্বারপ্রান্তে ঝুলছে ব্যাংকগুলো। অর্থনৈতিক ধীরগতির কারণে এমনিতেই ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার উপর মুদ্রানীতির পরিবর্তন তো আছেই। এর মধ্যে সুদের হার কমিয়ে সরকার আমাদের আরো বিপাকে ফেলেছে। এ কারণে ব্যাংকের মুনাফা 2700 কোটি ইউয়ান কমে গেছে। চীনা ব্যাংকিং রেগুলেটরি কমিশনের তথ্য অনুযায়ী অর্থনীতির ধীরগতির কারণে দেশটিতে আশঙ্কাজনক হারে বেড়েছে মন্দ ঋণের পরিমাণও, যা দেশের ব্যাংকিং খাতকে ক্ষতিগ্রস্ত করছে। অর্থনীতির যে অবস্থা তাতে আমাদের উৎপাদন খাত আর নতুন উদ্যোক্তাদের ঋণ দিতেই হচ্ছে। সুদের হার কমেছে, তাই স্বল্প সুদে ঋণ না দিয়ে উপায়ও নেই। বিশ্লেষকরা বলছেন দেশের অর্থনীতির ধীরগতি আর পুঁজিবাজারের অস্থিরতা অব্যাহত থাকলে চলতি বছরের শেষার্ধে লোকসানের মুখে পড়তে পারে ব্যাংকগুলো। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। গেল আগস্টেও উৎপাদন খাতে গতি ফেরাতে পারেনি চীন, যা ধীরগতির অর্থনীতির প্রভাব বলেই মনে করছেন বাজার বিশ্লেষকরা।
সম্প্রতি দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী গেল আগস্টে উৎপাদন খাতে ক্রয় ব্যবস্থাপনা সূচক PMI কমে দাঁড়িয়েছে ৪৯.৭ পয়েন্টে, যা ২০১২ সালের আগস্টের পর সবচেয়ে কম। গেল জুলাইয়ে এই সূচকের অবস্থান ছিল ৫০ পয়েন্টে। অন্যদিকে উৎপাদন খাতে জুলাইয়ের তুলনায় আগস্টে উৎপাদন ও ক্রয়াদেশ সূচক দুটোই কমেছে দেশটিতে। এদিকে চীনের অর্থনীতি সঠিকভাবেই পরিচালিত হচ্ছে এবং তা বৈশ্বিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম হবে বলে দাবি করেছেন চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং। সম্প্রতি বেইজিংয়ে আয়োজিত স্টেট কাউন্সিলের বিশেষ বৈঠকে তিনি এই দাবি জানান। এ সময় বিশ্ব অর্থনীতি ও চীনের আর্থিক নীতি বিষয়ক আলোচনায় অংশ নিয়ে তিনি আরও বলেন, স্থিতিশীল ও টেকসই নীতি গ্রহণের মাধ্যমে অবকাঠামো পুনর্গঠন ও সামষ্টিক অর্থনীতির উন্নয়নে কাজ করছে চীন সরকার। এই লক্ষ্যে বাজার স্থিতিশীল রাখতেই গেল নভেম্বরের পর এখনো পর্যন্ত ৫ দফায় সুদের হার কমানো ও সম্প্রতি ইউয়ানের মান কমানো হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আর্থিক প্রণোদনা কর্মসূচি চালু করা হবে বলেও জানান চীনা প্রধানমন্ত্রী। টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে ভারতের বিভিন্ন ওয়েবসাইটে অনুমোদন ছাড়াই নিজস্ব বিজ্ঞাপন প্রচারের অভিযোগ তুলেছে দেশটি। সার্চ ইঞ্জিনের সুবিধাকে কাজে লাগিয়ে গুগল ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত ওয়েবসাইটে নিজেদের বিজ্ঞাপন প্রচার করছে বলেও জানিয়েছে ভারত। এসব বিজ্ঞাপনে গুগলের নিজস্ব প্রাতিষ্ঠানিক সেবা ও পণ্যের কথা তুলে ধরা হয়েছে। তবে এমন অভিযোগের পর এসব বিজ্ঞাপন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে সান ফ্রান্সিসকো ভিত্তিক এই টেক প্রতিষ্ঠানটি। এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপে একই অভিযোগ ওঠে গুগলের বিরুদ্ধে, যা প্রমাণিত হলে ইউরোপে কয়েকশো কোটি ডলারের জরিমানা গুনতে হতে পারে গুগলকে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভকে এখনই ব্যাংক ঋণে সুদের হার বাড়ানোর পরামর্শ দিয়েছে বিশ্বের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সম্প্রতি দেশটির কানসাসের জ্যাকসন হলে আয়োজিত এক অর্থনৈতিক সম্মেলনে ফেডারেল রিজার্ভকে এই পরামর্শ দেন তারা। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠানগুলো প্রস্তুত রয়েছে উল্লেখ করে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত কার্যকরে আর দেরি করা উচিত হবে না বলেও সভায় মন্তব্য করেন আলোচকরা। জোরালো অর্থনৈতিক কার্যক্রম ও বেকারত্বের হার কমে যাওয়ায় ইতিবাচক অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ১৬ সেপ্টেম্বরের পরবর্তী সভায় সুদের হার বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারে ফেড। দুর্বল ব্যাংকিং খাত নিয়ে বেশ কবছর ধরেই বিপাকে গ্রিস। এই খাতের পুনঃ অর্থায়ন করতে যেই জনগণের তোপের মুখে দাতা গোষ্ঠীর বেঁধে দেয়া শর্ত মানতে হয়েছে দেশটির নীতি নির্ধারকদের। এমন অবস্থায় ব্যাংকগুলোকে লাভজনক অবস্থায় ফিরিয়ে আনতে আয়ারল্যান্ডের নীতি অনুসরণ করতে গ্রিসকে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। আয়ারল্যান্ডের মতো গ্রিসের আর্থিক মন্দাও শুরু হয়েছিল ব্যাংকিং খাতের ধসের মধ্য দিয়ে। অলাভজনক খাতে ঋণ দিয়ে অর্থ পুনরুদ্ধার করতে না পেরে দেউলিয়া হতে বসেছিল দেশটির স্বনামধন্য 4টি ব্যাংক। দাতা গোষ্ঠীর কাছ থেকে ঋণ নিয়ে সে যাত্রা রক্ষা পেলেও তার জের টানতে হচ্ছে এখনো। কারণ গত 6 বছরে ব্যাংকগুলোর এই মন্দ ঋণের পরিমাণ সুদে আসলে বেড়ে পৌঁছেছে 10,000 কোটি ইউরোতে। গ্রিসের নীতি নির্ধারকদের কাছে দেশটির ব্যাংকিং খাত তাই এখন মাথা ব্যথার অন্য নাম। স্পেন এবং আয়ারল্যান্ড যে উপায়ে তাদের দুর্বল ব্যাংকগুলোর অবস্থা সামলেছে, গ্রিসকেও তা করতে হবে। দরকার হলে ব্যাংকগুলোর কুঋণ অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিতে পারে। তবে বিশ্লেষকরা ব্যাংকগুলোকে তাদের কুঋণ অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পরামর্শ দিলেও গ্রিসের প্রেক্ষাপটে তা কতটা বাস্তবসম্মত তা নিয়েও প্রশ্ন থাকছে। দেখুন, এক্ষেত্রে শুধু ঋণ ব্যবস্থাপনা করলেই হবে না, ব্যাংকগুলোকে খরচ কমানোর বড় ধরনের কর্মসূচি হাতে নিতে হবে। আয়ারল্যান্ডের ব্যাংকগুলোর মোট কুঋণের 1/3 দেশটির ঋণদাতারা শোধ করেছেন। কিন্তু যেহেতু অ্যাথেন্সের ঋণের পরিমাণ ডাবলিনের বেশি, সেক্ষেত্রে গ্রিসকে আরো সহজ কোনো পন্থা খোঁজার পরামর্শ অর্থনীতিবিদদের। নাজিয়া শাকুর, সময় সংবাদ। দর্শক, এবার আপনাদের জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে। দর্শক, দেখতে পাচ্ছি দিনের শুরুতেই আজকে 3টি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু করে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক এক্স 27 পয়েন্ট বেড়ে 4752 পয়েন্ট, ডিএসসির সরিয়া ইন্ডেক্স এস সেটি 5 পয়েন্ট বেড়ে 1170 পয়েন্ট এবং ডিএসসির বাছাই সূচক 30 ইন্ডেক্স সেটিও 10 পয়েন্ট বেড়ে 1816 পয়েন্টে অবস্থান করছে।
দর্শক, এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে 1,100 কোটি টাকার লেনদেন হয়েছে। 100 কোটি টাকার লেনদেনের মধ্যে এর মধ্যে 187টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 67টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে 40টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ 20-এর যে কোম্পানিগুলোর মধ্যে গুলো রয়েছে, এর মধ্যে শুরুতে রয়েছে আমান ফিড, এটি 106 টাকা 90 পয়সা দর নিয়ে অবস্থান করছে। 1 নম্বরে 113 টাকা ছিল সর্বোচ্চ দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 98 টাকা 20 পয়সা, আজকের সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 100 টাকা। লিগ্যাসি ফুড, এটি 31 টাকা 10 পয়সা দর নিয়ে অবস্থান করছে 2 নম্বর স্থানে। 31 টাকা 30 পয়সা ছিল সর্বোচ্চ দর, 29 টাকা 80 পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 29 টাকা 30 পয়সা। 3 নম্বর স্থানে 57 টাকা 30 পয়সা দর নিয়ে অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড, এটি রয়েছে শীর্ষ 20-এর 3 নম্বর স্থানে। 57 টাকা 70 পয়সা, 57 টাকা 40 পয়সা আজকের সর্বোচ্চ দর। 56 টাকা 60 পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন ছিল 56 টাকা 10 পয়সা। আলহাজ টেক্সটাইল, এটি 125 টাকা দর নিয়ে অবস্থান করছে 4র্থ স্থানে। 127 টাকা সর্বোচ্চ দর, 122 টাকা 70 পয়সা সর্বনিম্ন দর। ইবনে সিনা রয়েছে 5ম স্থানে 138 টাকা 60 পয়সা দর নিয়ে, 142 টাকা সর্বোচ্চ দর, 135 টাকা 80 পয়সা সর্বনিম্ন দর। ইসলামী ব্যাংক রয়েছে 6 নম্বর স্থানে 28 টাকা 20 পয়সা দর নিয়ে, 28 টাকা 70 পয়সা সর্বোচ্চ দর এবং 28 টাকা 10 পয়সা সর্বনিম্ন দর। 7 নম্বর স্থানে অবস্থান করছে RSRM স্টিল, এটি 63 টাকা দর নিয়ে অবস্থান করছে 7 নম্বর স্থানে। 64 টাকা 20 পয়সা সর্বোচ্চ এবং 62 টাকা 30 পয়সা আজকের সর্বনিম্ন দর। ন্যাশনাল ফিড মিল, এটি 8 নম্বর স্থানে অবস্থান করছে 26 টাকা 10 পয়সা দর নিয়ে, 26 টাকা 60 পয়সা সর্বোচ্চ এবং 25 টাকা 90 পয়সা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন ছিল 26 টাকা 20 পয়সা। আইপিডিসি রয়েছে 9ম স্থানে 20 টাকা 50 পয়সা দর নিয়ে, 20 টাকা 50 পয়সা এটি সর্বোচ্চ দর এবং 20 টাকা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন ছিল 19 টাকা 20 পয়সা। ইউনাইটেড এয়ার রয়েছে 10 নম্বর স্থানে 10 টাকা দর নিয়ে, 10 টাকা এটি সর্বোচ্চ দর এবং 9 টাকা 70 পয়সা দেখতে পাচ্ছি সর্বনিম্ন দর। এটি ছিল গতকালেরও সর্বশেষ লেনদেন মূল্য। ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 11 নম্বর স্থানে অবস্থান করছে 151 টাকা 10 পয়সা দর নিয়ে, 151 টাকা 90 পয়সা ছিল সর্বোচ্চ দর, 150 টাকা 20 পয়সা ছিল সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন ছিল 150 টাকা 10 পয়সা। জাহিন স্পিনিং, এটি রয়েছে 12 নম্বর স্থানে। বিএসআরএম লিমিটেড রয়েছে 13 নম্বর স্থানে। সাই পাওয়ার 14 নম্বর স্থানে। 15 নম্বর স্থানে অবস্থান করছে কেবিপিপি WBIL এবং সিবিও পেট্রো রিফাইনারি লিমিটেড রয়েছে 16 নম্বর স্থানে। এসএ পোর্ট রয়েছে 17 নম্বর স্থানে। এই ছিল আমার হাতে সর্বশেষ ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবর। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। সাভারের চামড়া শিল্পনগরীতে এখনো শেষ হয়নি বর্জ্য শোধনাগার নির্মাণ কাজ। 75% কাজ সমাপ্তির দাবি মন্ত্রীর, বাস্তবতা ভিন্ন বলছেন ব্যবসায়ীরা। ঈদকে সামনে রেখে গবাদি পশু মোটাতাজাকরণে সক্রিয় অসাধু ব্যবসায়ীরা। মানবদেহের জন্য ক্ষতিকর এসব মাংস হতে পারে মৃত্যুর কারণ, জনসচেতনতা বাড়ানোর পরামর্শ। ধীরে ধীরে স্কুল ব্যাংকিং এ আগ্রহী হয়ে উঠছে বরিশালের ক্ষুদে শিক্ষার্থীরা। জমা হয়েছে প্রায় 11 কোটি টাকা, বাড়ছে আমানতকারীর সংখ্যাও। এবং আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। গড়ে উঠেছে 4 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। দর্শক, এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।